ব্যস্ত নগর জীবনের কোলাহল থেকে ছুটি নিতে আমরা অনেকেই একটুখানি প্রকৃতির ছোঁয়া খুঁজি। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ এক সকালে সিদ্ধান্ত নিলাম, ঘুরে আসবো ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন, টাঙ্গাইলের সাগরদিঘি। শুধু দিঘি নয়, তার সাথে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস, কিংবদন্তি আর হারিয়ে যাওয়া এক রাজকাহিনী। অবস্থান: সাগরদিঘি অবস্থিত টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার অন্তর্গত। ঘাটাইল সদর থেকে প্রায় 30 কিলোমিটার পূর্বে এক পাহাড়িয়া এলাকায় লোহানী নামক গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক দিঘির নাম সাগরদিঘি। এই এলাকাটি মধুপুর ভাওয়ালগড়েরই একটি অংশ। শান্ত, সবুজে ঘেরা এই গ্রাম্য পরিবেশ ভ্রমণপিপাসুদের জন্য এক আদর্শ গন্তব্য। ইতিহাস: পাল যুগের ইতিহাস বহনকারী এই দিঘিটির খুব কাছাকাছিই রয়েছে হিন্দু ধর্মের রাধাকৃষ্ণের তমালতলা, গুপ্ত বৃন্দাবন, লক্ষিন্দরের বাবা চাঁদ সৌদাগরের বাড়ি এবং বেহুলা লক্ষিন্দরের পদ্মদিঘি। ইতিহাসের এ সকল বিষয়গুলো দেখেই বোঝা যায়, এই এলাকার সভ্যতার ইতিহাস অনেক সমৃদ্ধ ও প্রাচীন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পাল শাসনামলে এই দিঘিটি খনন করা হয়েছিল। সাগরদিঘি নামটির পেছনে রয়েছে দুইটি প্রচলিত জনশ্রুতি। একদিকে আছে সাগর রাজা, যিনি তার প্রজাদের পানির কষ্ট দূর করতে এই দিঘি খনন করেছিলেন। কিন্তু দিঘিতে পানি উঠছিল না। স্বপ্নাদেশে রানীকে নামানোর পর পানিতে পূর্ণ হয় দিঘি, তবে রানী জীবন দেন। অন্যদিকে আরেকটি কাহিনীতে আছে, সাগর নামের এক ধর্মপরায়ণ কুমোর আত্মত্যাগ করেন, তবেই দিঘি পানিতে ভরে ওঠে। সেখান থেকেই এর নাম হয় সাগরদিঘি, সাগর কুমোরের দিঘি। কথিত আছে, রাজা সাগর পাল তার প্রজাদের জন্য সুপে পানি ব্যবস্থার উদ্দেশ্যে একটি দিঘি খননের সিদ্ধান্ত নেয়। এক সময় দিঘিটি খননের কাজ সম্পন্ন হয়ে যায়, যেটি খনন করতে নিয়মিত কাজ করা 2000 শ্রমিকের 2 বছর সময় লাগে। প্রায় 40 একর জমির পরিমাণ এই দিঘির আয়তন। খননের পর পর্যাপ্ত পরিমাণে গভীরতা থাকা সত্ত্বেও দিঘিতে পানি না উঠলে রাজা অনেকটাই চিন্তিত হয়ে পড়েন। হঠাৎ এক রাতে তিনি স্বপ্নে দেখেন যে, তার প্রিয়তমা স্ত্রীকে দিঘিতে নামালেই পানি উঠবে। রাজার কাছ থেকে এমনটা শোনার পর প্রজাদের স্বার্থে রানী দিঘিতে নামার সিদ্ধান্ত নিলেন। দিনক্ষণ ঠিক হওয়ার পর হাজারো জনতার সামনে রানী দিঘির কিছুদূর যেতে না যেতেই পানি উঠে আসে। কিছুক্ষণের মধ্যেই রানীর শরীর পানিতে ডুবে যায় এবং পরক্ষণেই তিনি মারা যান। অনেক চেষ্টা করেও রাজা রানীকে কোনোভাবেই বাঁচাতে পারেননি। তার আত্মত্যাগে পানিশূন্য দিঘির বুক জলে ভরে উঠল এবং পরিপূর্ণতা লাভ করল। আর এই সাগর রাজার নামেই দিঘিটির নামকরণ করা হয় সাগরদিঘি। এ অনুসারে গ্রামের নামও লোহানী থেকে হয়ে যায় সাগরদিঘি। আবার দিঘিটি রাজা মহিপালের খনন করানোর কথাও শোনা যায়। উল্লেখ্য, 988 থেকে 1075 সাল পর্যন্ত প্রথম ও দ্বিতীয় মহিপালের রাজত্ব ছিল। রাজা মহিপাল উত্তরবঙ্গ থেকে বিতাড়িত হয়ে চন্দনবাটি নামক স্থানে রাজধানী স্থাপন করেন। এজন্য তিনি রাজ্যের সভাসদসহ সৈন্যবহর নিয়ে রাজধানীতে এই পথে যাওয়ার সময় এক ব্রাহ্মণের এক ছেলে রানীকে দেখার জন্য গাছে উঠলে হঠাৎ গাছ থেকে পড়ে যুবক তথা ওই ব্রাহ্মণ সন্তানের মৃত্যু হয়। পরে রাজা ব্রাহ্মণ হত্যার দায়ে অভিযুক্ত হন। পুরোহিতদের কাছে এর সমাধান চাইলে রাজাকে প্রায়শ্চিত্ত স্বরূপ একটি দিঘি খনন করতে বলা হয় এবং ব্রাহ্মণ সন্তানের মৃত্যুর স্থান থেকে রাজধানী পর্যন্ত রানীকে হেঁটে যেতে বলা হয়। আর সেই দৈর্ঘ্য বরাবরই এই দিঘিটি খননের কথা বলা হয়। তাদের কথা মতো দিঘি খনন করার পর গভীরতা থাকা সত্ত্বেও পানি না উঠলে রাজা মহিপাল চিন্তায় পড়ে যান। পরে রাজা একদিন স্বপ্নে দেখেন যে, ওই এলাকায় বাস করা সাগর নামের এক ধর্মপরায়ণ কুমারকে দিয়ে দিঘির তলদেশ থেকে এক কোদাল মাটি তুলালেই পানি উঠবে। রাজার স্বপ্ন অনুযায়ী ওই কুমার দিঘির তলদেশ থেকে এক কোদাল মাটি তুললে কানায় কানায় ভরে যায় দিঘি এবং সেখানেই সাগর কুমারের মৃত্যু হয়। কারো কারো মতে তার নামানুসারেই দিঘিটির নাম রাখা হয় সাগরদিঘি। কিন্তু অনেকের মতে সাগর রাজার খনন করানোর কথাই বেশি প্রচলিত এবং গ্রহণযোগ্য। তবে খননের ইতিহাস যেটিই হোক, দিঘিটি যে প্রাচীন তাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই।
সামাজিক ও ধর্মীয় গুরুত্ব। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি অনেক পবিত্র। তারা সাগর রাজার স্ত্রীর আত্মাকে শান্তিতে রাখতে অনেক সময় পূজা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তাছাড়া এখানে অনেকে অনেক কিছু মানত করে থাকে। পূর্বে সাধু সন্ন্যাসীরা দিনের পর দিন এখানেই কাটাতেন। সবচেয়ে বড় ব্যাপার হলো যে অন্যান্য পুকুর নদী খাল বিলের চেয়ে অনেক বেশি ঠান্ডা এর পানি, এজন্য প্রচণ্ড গরমে চেনা অচেনা সকলেই তৃষ্ণা মেটাত এ জলাধারে। একসময় এই দিঘির যৌবনের ছটায় মুগ্ধ হতো সর্বস্তরের মানুষ। এর অপরূপ সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের মনে দোলা দিত বারংবার। বর্তমান অবস্থা, পার মোটামুটি চওড়া হওয়াতে দিঘিটির চতুর্দিকে গড়ে উঠেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। উত্তর পারে সাগরদিঘি বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পারে সাগরদিঘি দাখিল মাদ্রাসা, পূর্ব পারে সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্র ও পশ্চিম পারে রয়েছে অস্থায়ী এলজিইডি বাংলো ইত্যাদি উল্লেখযোগ্য। দিঘির পশ্চিম পাড়টি ছিল বেশ প্রশস্ত। অনেকের মতে পশ্চিম পাড়েই ছিল রাজার রাজবাড়িটি। কারণ পুরনো স্থাপত্যের ভিত্তি, প্রাচীন ইট ও ইটের টুকরোসহ বেশ কিছু ধ্বংসাবশেষ এই পাড়ে এখনও বিদ্যমান। চতুর্দিকের সবুজ গাছগাছালি ছিল রকমারি পশু পাখির নিরাপদ অভয়ারণ্য। সবুজ ও স্বচ্ছ পানির নীরবতা যেন সকলের হৃদয় ছুঁয়ে দিত। হাজারো মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার একটি উপযুক্ত স্থান ছিল এটি। একসময়ে দিঘিটির পানি, খাওয়া ও গোসল সহ আনুষঙ্গিক সকল কাজে ব্যবহৃত হতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সবার প্রিয় এই দিঘিটি আজ ধ্বংসের মুখোমুখি। অর্থাৎ হাত ধোয়ার উপযোগীও যেন নেই এর পানি। কেউ যেন ফিরেও তাকায় না এর দিকে। অবৈধভাবে দিঘির দক্ষিণ ও পশ্চিম পাড় দখল করে এখানে গড়ে তোলা হয়েছে বড় বড় মুরগির লেয়ার। লেয়ারের সকল বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে এই দিঘিতে। আবার পাড় দখল করে গড়ে তোলা হয়েছে বেশ কিছু বসত বাড়িও। তাছাড়াও লিজ নিয়ে এখানে করা হচ্ছে মাছের চাষ। ফলে ব্যাপকভাবে দূষিত হচ্ছে সাগর রাজার স্মৃতি বিজড়িত এই দিঘির পানি। এলাকাবাসী ও প্রকৃতির জন্য যেটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিভাবে যাবেন? ঢাকা থেকে সরাসরি বাসে ঘাটাইল আসা যায় মহাখালী বা কল্যাণপুর থেকে। নিরালা, বিনিময়, ধলেশ্বরী, দ্রুতগামী, সোনিয়া কিংবা সকাল সন্ধ্যা যে কোনো একটি বাসে উঠতে পারেন। ভাড়া 150-200 টাকা। ঘাটাইল বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজি বা অটোরিকশায় প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন সাগরদিঘিতে। ভাড়া 70-80 টাকা জনপ্রতি। অথবা ঢাকা থেকে ময়মনসিংহগামী বসে নামবেন ভরাডোবা। ভরাডোবা বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজি বা অটোরিকশায় প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন সাগরদিঘিতে। ভাড়া 70-80 টাকা জনপ্রতি। কোথায় থাকবেন? সাগরদিঘি দিনে ঘুরে এসে ফেরত আসা সম্ভব হলেও কেউ চাইলে ঘাটাইল শহরের আবাসিক হোটেল অথবা গেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারেন। আরও ভালো সুযোগ সুবিধা চাইলে টাঙ্গাইল শহরের হোটেলগুলোতে থাকা যেতে পারে। কোথায় কি খাবেন? ঘাটাইলে বেশ কিছু ভালো মানের রেস্তোরাঁ রয়েছে যেখানে সুলভ মূল্যে সুস্বাদু খাবার পাওয়া যায়। রবির হোটেলের গরুর ভুনা, শান্তর হোটেলের খিচুড়ি, ধানসিঁড়ির মুরগির ঝোল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঘাটাইল ঘুরে ফিরে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম না খেলে আপনার ভ্রমণ অপূর্ণ থাকবে। মাত্র 22 কিলোমিটার দূরেই বিখ্যাত এই মিষ্টির স্বাদ নিতে পারবেন টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মিষ্টি পট্টিতে। বাস ভাড়া ঢাকা ঘাটাইল ঢাকা 350-400 টাকা। লোকাল সিএনজি ঘাটাইল সাগরদিঘি 100-150 টাকা। খাবার 200-300 টাকা দিনভর। থাকার খরচ প্রয়োজনে 500-700 টাকা। সর্বমোট দিনে ফিরলে 600-800 টাকা, আর রাত কাটালে 1200-1500 টাকার মধ্যে। সতর্ক, বর্ষাকালে কাদাপথে চলাচল কিছুটা কষ্টকর হতে পারে। জায়গাটি একটু নির্জন, সন্ধ্যার পর পরিবারসহ ঘোরাঘুরি এড়িয়ে চলাই ভালো। আশেপাশের মানুষজন খুব সহায়তাপরায়ণ, তবে ভ্রমণকালে সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ। প্লাস্টিক,
পলিথিন বা খাবারের প্যাকেট ফেলে পরিবেশ নোংরা করবেন না। স্থানীয়দের সংস্কৃতি ও পরিবেশকে সম্মান করুন। চাইলে নিজের সাথে একটি ছোট ব্যাগ রাখতে পারেন, যেখানে নিজের ব্যবহৃত ময়লা সামগ্রী জমিয়ে রাখবেন। ছবি তুলুন, স্মৃতি রাখুন, কিন্তু প্রকৃতিকে ভাঙবেন না। চাইলে আশেপাশে অল্প সময়ের মধ্যেই এক্সপ্লোর করতে পারেন। বৈন্যা দিঘি, সাগর রাজার পুত্র বনরাজ খনন করেছিলেন, দিঘির দক্ষিণে অবস্থিত। ঘাটাইল ক্যান্টনমেন্ট এলাকা, সবুজ প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। জামুরিয়া মেঠো পথ, যারা প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য এক শান্তিপূর্ণ হাঁটাপথ। পোড়াবাড়ি, বিখ্যাত মিষ্টি তৈরির অঞ্চল, অল্প সময়েই পৌঁছানো যায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও উনার সমাধিস্থল। হেমনগর জমিদার বাড়ি, গারো বাজার, 201 গম্বুজ মসজিদ। সাগরদিঘি শুধু একটা জলাধার নয়, এক পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা, ইতিহাসের ঘ্রাণ, প্রকৃতির নির্জনতা আর লোককাহিনীর কল্পনায় মোড়ানো এক শান্তির আশ্রয়। যারা একদিনের স্বল্প বাজেটের মধ্যে শহরের বাইরে কোথাও ঘুরতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য। আমি ঘুরে এসে অভিভূত। আপনি কবে যাচ্ছেন?